চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন অবশ্যই আমাদের একজন রেগুলার লিসনার, এবং তিনি তার ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরার বা বলার চেষ্টা করছি। চলুন শুনে আসি ঘটনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত এফএমের সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়েই আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাত। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেন চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করল। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকটার সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়। সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাব। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই। পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন। লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাব, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে, আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9:10। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই।
সে সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে, রাত প্রায় 12টার কাছাকাছি, এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে, পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পাড়ে কি যেন জ্বলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা, অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দিই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়, আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম, এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বৈঠা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতেই লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নয় তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো,
জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীর আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য। দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বী দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বী লোকটা তার ছেলেকে বলে পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বী লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বী আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বী তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বীর সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছ? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছ? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছ গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে। তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছ? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলত। পানিতে আওয়াজ শুনুনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছ। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বী আমাকে খাবার খেতে বলে। আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বী তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বী আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি। মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। বর্তমানে তিনি আছেন বাহরাইনে এবং তার ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে, আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। জি। সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি।
আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি। ঘটনাটি ঘটে আমার মামির সাথে। সেখানেই আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। জি। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বলল, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দে, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরিভাবে। তো আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ ধুয়েই। মা বলল, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথে মাকে বলে গেলাম আমি মামার ওখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বললো, তোর মামি কিছুদিন যাবত দেখছি কেমন যেন আচরণ করছেন, হঠাৎ করে রেগে, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খাওয়া ছেড়ে অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আমি বললাম, কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা? জি, কয়লা খেতে চায়। আমি বললাম, এটা কেমন? বললাম, তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই আরটুকু না, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। আমি বললাম, ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম। মামিকে দেখি যে না, উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। তাই আমি বললাম, মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো, ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বললো, তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম, না তাহলে থাক, যাকে ডাক দিয়েছেন উনি আসুক, ওনার সাথে না আমি দেখবো না বাকিটুকু। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসছেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জোব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, জাস্ট ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বলল, আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর ফুলের মালা, এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড়, আসনের মতো, উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজালেন। সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বললেন, আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসবো। আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যা শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নেই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তারপর একটু চিন্তা করছি, না এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। তো ওইভাবে শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছু মন্ত্র
আর আমাদের ইসলাম ধর্মে কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন অন্য একটা কণ্ঠে বলল যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে? তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকী কণ্ঠস্বর তখন দুই ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম সন্ধ্যার আজানের সময়, ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু ওলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই বলার পর কার্যক্রম শুরু হওয়ার পর বল যে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলা দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপরে কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি। তারপরে বলে ঠিক আছে, এরকম বাদ বিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে, তাহলে এত কিছু যখন দিতে পারবা তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পদের মিষ্টি দিবি, এগুলা নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। তো বলো ঠিক আছে, মামা বললো ঠিক আছে, আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কি হবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো ওই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসার পর যে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই এই দিকে আয়, তোর কোমরে কি? এমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না। এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তা হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বলল যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানের যেখানে রাখতে বলেছি আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে, আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, আমাকে দিয়ে দেন, আমরা সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, যে 4টা 4 কোণার ঘরের 4 কোণায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকবে, মামির কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা